এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল, তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ঠিক হবে। এখন আসি মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলবো বলে ইমোশনাল একটু বক্তৃতা দেই। কতকাল অপেক্ষা করেছি। আমার ক্ষেত্রে সেটা 19 বছর, আপনার ক্ষেত্রে কত বছর জানেন? 19 বছরই হবে। মাঝখানে এই সময়গুলোর মধ্যে কত পানি গড়িয়ে গেছে মাননীয় স্পিকার, কত সংগ্রাম, কত ত্যাগ, কত রক্তদান, গুম, খুন। আমি নিজে গুম হয়ে নির্বাসনে থেকেছি 9.5 বছরের মতো, বিদেশে গিয়ে জেল খেটেছি। আজকে এগুলো নিয়ে আন্ডারমাইনিং করে যারা করে, তারা কেউ কেউ বিদেশে বসে করে, কেউ দেশীয় দোসররা করে কি কারণে? আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যারা আন্ডারমাইনিং করার চেষ্টা করে, তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাসকেও হয়তো একদিন কলঙ্কিত করবে। এককভাবে কেউ কোনো সংগ্রামে জয়ী হয় নাই। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তি সোপান একদিনে নির্মিত হয় নাই। আমরা জানি এই গণতান্ত্রিক সংগ্রামে আমরা বলা হয় যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপরে কি আছে মাননীয় স্পিকার? যারা স্বর্গগত তারা আজও জানে যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এগুলো সব কবিতা, গান। আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, বাট ইমোশনালি এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, যারা গুম হয়ে আজও ঘরে ফিরেনি, তাদের জন্য অপেক্ষা করছে ইলিয়াসের সন্তানেরা। তার সঙ্গিনী এখনো বাতায়ন খুলে বসে থাকে তার স্বামী কোনোদিন আসবে বলে। আমরা তাদের কাছে কি জবাব দেব? আমার স্ত্রী সন্তানরা যেমন একটা আমার অনিশ্চিত জীবনের সময় অপেক্ষা করেছে, আমি বুঝি সেই ব্যথা। আর কেউ বুঝুক বা না বুঝুক, কবরের মতো একটা জায়গায় 5 ফিট বা 10 ফিটের জায়গায় ছিলাম। আমাদের এখানে আরো অনেক সহপাঠী আছে, সহকর্মী আছে, ব্যারিস্টার আরমান আছে, আর অনেকে আছে যারা সেই গুমের শিকার হয়েছে, যারা ফাঁসির কাস্টে ছিল। তাদেরকে কি জবাব দেব? আসুন আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি যার প্রত্যাশা আমাদের শহীদরা করেছেন, যার আকাঙ্ক্ষা আমরা করেছি, যার আকাঙ্ক্ষা 71-এর শহীদরা করেছেন। এখন 2024-এর বিষয়ে আমার তরুণ বন্ধু সংসদ মাননীয় চিফ হুইপ বিরোধী দলের বলেছেন, আমি কিছু পয়েন্ট নোট করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তার বক্তৃতা শোনার। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা এমন পার্লামেন্টারিয়ানদেরকে চাই যারা ভবিষ্যতে এই পার্লামেন্টকে লিড করবে, গ্রোমিং হবে। তবে কিছু কথা বলতেই হয়, কারণ মাননীয় স্পিকার, এখানে শিকোয়ার শেকায়েতের ছড়াছড়ি হয়েছে। আমি শুধু জবাবে শিকোয়া করতে চাই, তার মধ্যে যদি কিছু বলা হয়ে যায় তাতে আমাকে ক্ষমা করবেন। তিনি বলেছেন বিএনপি জুলাই সনদ থেকে সরে গিয়েছে। মানে স্পিকার, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে, এটা হাতে লেখা অরিজিনাল বুক। এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। আমার ছোট বন্ধু এই নাহিদ সাহেবরা সই করেছেন 16/2/2026 সালে। এটা ফটোকপি ওখানকার লেখা আছে, নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। কেন এই নোট অফ ডিসেন্টের মধ্যে? মানে স্পিকার, এনসিপি জুলাই সনদের দফা 16(4), দফা 22(গ), 2 জায়গাতে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো স্বীকৃতি দিলই যে নোট অফ ডিসেন্ট দেয়া যায়। আবার সই যখন করছে তখন বলল যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোট। সরে কারা গেল? মানে স্পিকার, দালালিকভাবে বললাম, আপনারা সরে গিয়েছেন, আমরা সরে যাইনি। এখন গণরায়, গণভোট, জুলাই আদেশ, জুলাই জাতীয় সনদ, এগুলোর বিষয়ে আমি অনেকবার ভাষণ দিয়েছি, এখানে, ঘরে, বাইরে, সংসদের বাইরে। হয়তো আমার দুর্ভাগ্য বোঝাতে পারিনি, কিন্তু জুলাই আদেশ এবং জুলাই সনদ, এই বিভ্রান্তি চিরতরে মিটে যাক। যে আদেশটা হয়েছে সেই আদেশটা হচ্ছে, এটা যদি আমাদের অনেক বন্ধুরা এখানে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল লটা নিয়ে আসেন, ব্যারিস্টার সাহেবরা খুলে দেখবেন 490 নম্বর পৃষ্ঠায় লেজিসলেচার সেকশনে কাকে বলা হয়েছে কালারেবল লেজিসলেশন এবং ফরওয়ার্ড অন দি কনস্টিটিউশন। কিভাবে পার্লামেন্টের যেটা এখতিয়ার নাই, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পার্লামেন্ট যদি সেরকম কোন লেজিসলেশন করে সেটা হবে কালারেবল লেজিসলেশন।
অ্যান্ড ফ্রড অন দি কনস্টিটিউশন। অনেক ব্যারিস্টাররা আছে, দেখতে পারেন কোন 3rd এডিশনে বোধহয় 490 পেজ কনস্টিটিউশনাল ল, মাহমুদুল ইসলাম, খুলে দেখুন তারা কিভাবে ইন্টারপ্রিট করেছে। এটাকে বাইবেল বলা হয় কনস্টিটিউশনের, সুপ্রিম কোর্ট মানে। আমি অবশ্য বাইবেল শব্দটা এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, সেটা কি রাষ্ট্রপতি পারে? লেজিসলেচার যখন বৈঠকে থাকবে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে বটে, কিন্তু কোন অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের কোন কানুন, ধারা, উপধারা কোনো কিছুই বাতিল অথবা সংশোধন করতে পারেন না। আর্টিকেল 93 কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন করলে আমার উপরে খুব বেশি খেপা হয় সোশ্যাল মিডিয়াতে আজকাল, যা বলে মাননীয় স্পিকার, এটা দেখাও যায় না, শোনাও যায় না। এই বাক স্বাধীনতার নামে যা চলছে। তিনি একটা অর্ডার করলেন, এই যে আমাদের আজকে অর্থমন্ত্রী সাহেব সেটা বলেছেন, আইনমন্ত্রী সাহেবের সমর্থন নিয়ে বলেছে যে তফসিলে, প্রথম তফসিলে সেটা বলা আছে 17 সাবসেকশন 3-তে, পরে পেরাতে বলা আছে যে 7th of April 1973 পরে কোনো অর্ডার ইস্যু করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির রইল না। অর্ডারই যেটা না, ভয়েড ইন ইস্যু, সেই অর্ডারের উপরে কথা বলছে মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলীয় সদস্যরা। জনাব নাহিদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে বলেছে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারে না, রেকর্ডে আছে, মানে এরপরে তিনি বলছেন যেহেতু এর উপর একটা গণভোট হয়েছে, মাননীয় স্পিকার সাদই যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা। এটা হচ্ছে মোটামুটি কথা। এখন বলছে গণভোট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, আরো অনেকে এখানে যারা ঐক্যমত্য কমিশনের মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কাজ করেছেন, সদস্য ছিলেন, বিভিন্ন পার্টিকে প্রতিনিধিত্ব ছিলেন, শাহাদত সাহেব, সেলিম সাহেব আছেন, আমাদের মাননীয় সদস্য তাহের সাহেব আছেন, আরো অনেকে আছেন। গণভোট হওয়ার কথা প্রস্তাব তো আমিই করেছিলাম বিএনপির পক্ষে। কিসের উপরে করেছিলাম? জুলাই জাতীয় সনদের যখন আপনারা আইনগত ভিত্তি চাচ্ছেন যে এটার একটা আইনগত ভিত্তি রচনা করার দরকার, আমরা বললাম যে ঠিক আছে, সার্বভৌম জনগণের কাছে যাই, তারা এই জুলাই সনদের পক্ষে আছে কিনা আমরা জেনে নেই, একটা রেফারেন্ডাম হতে পারে, রেফারেন্ডামের জন্য একটা অধ্যাদেশ হবে, হলো, সম্মত হলো। জুলাই জাতীয় সনদের উপরে গণভোট তো আমরা মানেই মাননীয় স্পিকার, জনগণ ভোট দিয়েছে। আমার নেতারা বলেছে যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, বলেছে, কারণ এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে হঠাৎ করে একটা নাজিল করলো যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ নামে একটা জিনিস, না বাস্তবায়ন আদেশ 2025 11 নভেম্বর সম্ভবত, কোথায় গেল বইটা, যাই হোক। এখন হ্যাঁ, এইটা হচ্ছে 13 নভেম্বর 2025। এইটা নাজিল হলো মাননীয় স্পিকার, কেউ বলেও নাই, সম্মতও হয় নাই, আলোচনাও হয় নাই। তো সেই জন্যই আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করছিলাম, মাননীয় রাষ্ট্রপতি এই আদেশকে আপনি জারি করতে পারেন? তার উপর অনেকে ট্রল করেছে, তিনি বলেছেন যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, সেই জন্য অনেক ট্রল হয়েছে তো তাই। এখন কথা হলো, যিনি ইস্যু করছেন তিনি কেন ইস্যু করলেন, সেই প্রশ্ন তাকে করেছে। এবং এই আদেশের পরে যেই গণভোট অধ্যাদেশটা দেয়া হলো, সেই গণভোট অধ্যাদেশ, আমরা তো গণভোটের জন্য অধ্যাদেশটা মানি, কিন্তু গণভোটের অধ্যাদেশের মধ্যে কি কখনো মানে স্পিকার এইরকম তফসিল দিতে পারে জুলাই জাতীয় সনদের? এই 48টা তফসিল এখানে দেয়া আছে, দিয়ে নোট অফ ডিসেন্টের কোনো পোর্শন এখানে রাখা হয় নাই। ইট ইজ অলসো এ ফ্রডুলেন্ট অর্ডিন্যান্স, যে 30টা প্রভিশন আউট অফ 48। এখানে বলা হচ্ছে মানে স্পিকার 4টা প্রশ্ন দেয়া হলো, সেই প্রশ্নগুলো 3 নম্বর সেকশনে আছে। সেই প্রশ্নগুলোর মধ্যে 3.5টা জুলাই সনদের সাথে সামঞ্জস্য আছে, আধাটা প্রশ্ন নাই। সেই আধাটা প্রশ্ন হচ্ছে ওই অবৈধ জুলাই আদেশের উপর ভিত্তি করে। এখন যেটা প্রথম থেকেই অবৈধ, ভয়েড ইন ইস্যু, এবং সেই জিনিসটার উপরে কোন রকম সম্মতি ছিল না, রাজনৈতিক সমঝোতা ছিল না, জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষরিত দলিল তার সাথে কোনো মিল ছিল না, এবং সেই এরকম একটা আদেশ
কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে মাননীয় স্পিকার? এবং সেই প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? আমরা তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে নোট অফ ডিসেন্টের অংশ দিয়েছে সেই মতে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা উল্লেখ করেছি প্রত্যেকটা দফা। আমার সাথে নির্বাচনী ইশতেহার আছে এবং প্রত্যেকটা দফা যেখানে নোট অফ ডিসেন্ট আছে নির্বাচনী ইশতেহার উল্লেখ করতে যাই আমাদের 3 পাতা বৃদ্ধি পেয়েছে সেটার বহর। তারপরে জনগণের কাছে আমরা গিয়েছি, সেই ম্যানিফেস্টোর উপর আমাদেরকে 51% ভোট দিয়েছে। সংখ্যার দিক থেকে 213টা না 14 জন আমরা এখানে সংগ্রহ সদস্য আছি মাননীয় স্পিকার। এখন সেটা কথা বলছে একটু আগে মাননীয় সদস্য জনাব তাহের সাহেব যে 2/3 মেজরিটির পরিণতি আমরা জানি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি না হলে 1979 সালে 5ম সংশোধনী হতো না, বাকশাল বিলুপ্ত হতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স কায়েম হতো না, আর্টিকেল 96 আসতো না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসতো না, এই দেশে মুক্ত গণমাধ্যম আসতো না, এগুলো কিছুই আসতো না।